ওকে, তাহলে আজকে 21-22 সেশনের আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার বায়োলজি প্রশ্ন অ্যানালাইসিস করব। তো আমাদের যে প্রথম প্রশ্নটা আমি একটু দেখাই। এই প্রশ্নটা হচ্ছে এবি গ্রুপের ব্যক্তিরা কোন কোন গ্রুপকে রক্তদান করতে পারে। এটা ক্লাস 9-10 থেকে তোমরা পড়ে আসছো। আমি কমেন্ট করেছি যে এমন কি কেউ আছো যেটা বোঝো না বা মনে থাকে না। আচ্ছা, একজন বলেছে ভুলে গেছি। আচ্ছা, ধরো তুমি একদমই কিচ্ছু জানো না বায়োলজির, আমি তোমাকে একটা কাটাকাটি শেখাই দিই, তাহলে ইনশাআল্লাহ কে কাকে দান করবে রক্ত, কে কার কাছ থেকে নিতে পারবে, এটা আর তোমার জীবনেও ভুল হবে না। ঠিক আছে, তো চলো আমি এই ব্যাপারটা একটু অল্পের মধ্যে শেখাই। তোমাকে প্রথমে মাথায় রাখতে হবে যাদের রক্তের গ্রুপ এ, তাদের অ্যান্টিজেনটাও এ, যাদের রক্তের গ্রুপ বি তার অ্যান্টিজেন বি, আর যার রক্তের গ্রুপ পজিটিভ তার অ্যান্টিজেনটা হলো আরএইচ। তাহলে তোমাকে এই তিনটা জিনিস শুধু মাথায় রাখতে হবে যে এ রক্তের গ্রুপের অ্যান্টিজেন এ, বি রক্তের গ্রুপের অ্যান্টিজেন বি, আর পজিটিভ মানে আরএইচ, নেগেটিভ মানে আরএইচ নাই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তুমি শুধু চিন্তা করবা যে যাকে রক্ত দেওয়া হচ্ছে, ভালো করে শোনো, এই একটা কথা মনোযোগ, যাকে রক্ত দেওয়া হচ্ছে, যে রক্ত দেওয়া হচ্ছে সেটা যদি আগে থেকে ওই ব্যক্তির শরীরে উপস্থিত থাকে তাহলে ওই ব্যক্তির শরীরে রক্তটা দেওয়া যাবে, আদারওয়াইজ দিলে ক্ষতি হবে। ব্যাপারটা আমি তোমাকে ক্লিয়ার করে বলছি। দেখো, ধরো আমি একটা এক্সাম্পল দিই। ধরো এখানে লিখি, আচ্ছা মনে করো এটা একজন ব্যক্তি, এটা আর একজন ব্যক্তি। তো ইনি হচ্ছেন গ্রহীতা, ইনি হচ্ছেন দাতা, রাইট? বলা হলো এই ব্যক্তির রক্তের গ্রুপ বি পজিটিভ। প্রশ্ন করলো যে বি নেগেটিভ তাকে দেওয়া যাবে কিনা, মানে বি নেগেটিভ বি পজিটিভকে দেওয়া যাবে কিনা। তোমার শুধু একটাই কাজ, সেটা হচ্ছে যার দেহে যেতে চায় রক্ত তার দেহের অ্যান্টিজেন কি আছে। দেখো বি পজিটিভ, বি মানে তার শরীরে বি অ্যান্টিজেন আছে, পজিটিভ মানে তার শরীরে আরএইচ অ্যান্টিজেন আছে। তাহলে বি পজিটিভ মানে তার শরীরে বি এবং আরএইচ অ্যান্টিজেন আছে। যেতে চাচ্ছে কি বি নেগেটিভ মানে বি আছে, নেগেটিভ মানে আরএইচ নাই, তো যেটা নাই সেটা তো আর লিখবো না। তার মানে ঘটনা দাঁড়ালো বি অ্যান্টিজেনটা যেতে চাচ্ছে বি এবং আরএইচ এর কাছে। নিয়ম একটাই, যে রক্তটা যেতে চাচ্ছে, যার দেহে যেতে চাচ্ছে তার দেহে কি আগে থেকে সেটা আছে? যদি থাকে তাহলে যেতে পারবে, আদারওয়াইজ সমস্যা হবে। অর্থাৎ বি যেতে চাচ্ছে ওইখানে, বলো তো এইখানে কি বি আছে? এই যে বি আছে, এখানে বেশি থাক ডাজন্ট ম্যাটার, কিন্তু যারা যেতে চায় তারা ওখানে আছে কিনা। তো যেহেতু বি অ্যান্টিজেন আগে থেকেই এখানে আছে, তাই এই রক্ত যদি এখানে দেওয়া হয় সে কি করবে জানো? ওটাকে নিজের ভাববে, বন্ধু ভাববে, ফলে ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিবে না। তাহলে শুধু একটা লাইন মনে রাখলে তুমি জীবনেও ভুলবা না, কে কাকে রক্ত দিতে পারবে কি পারবে না। সে লাইনটা কি, যে যার দেহে যাবে তার দেহে আগে থেকে আছে না নাই সেটা খেয়াল করতে হবে। তাহলে বি পজিটিভকে রক্ত দিতে পারবে। এখন যদি উল্টো ঘটনা হয়, আমি এখানে দাতা গ্রহীতা ব্যাপারটা মুছে দিলাম। যদি উল্টো ঘটনা হয়, অর্থাৎ বি পজিটিভ বি নেগেটিভকে দিতে চায়, তাহলে পারবে কিনা লক্ষ্য করো। এইখানে এবার আছে বি এবং আরএইচ দুইটা অ্যান্টিজেন, যার বাসায় যেতে চাচ্ছে তার মধ্যে তো শুধু একটা আছে বি। তাহলে বলো তো এই দুইটাই কি এখানে আছে? নাই। যেহেতু দুইটাই থাকা লাগবে তাহলেই আসতে পারবে, যেহেতু দুইটার মধ্যে দুইটা নাই, যে কোনো একটা আছে, তাহলে পারবে না। অর্থাৎ বি পজিটিভ বি নেগেটিভকে দিতে পারবে না। তোমরা যারা এই ছকটা বোঝো না তাদের জন্য এখন বিস্তারিত না বোঝায়, এর চেয়ে সহজ আর কোনো ট্রিক নাই।
এভাবে তুমি সব কিছু পারবা। চলো আমরা দেখি প্রশ্নটা কি ছিল। প্রশ্নটা ছিল, তাহলে এটার জন্য কার কোনটা অ্যান্টিজেন মনে রাখা লাগবে। প্রশ্নটা ছিল এবি গ্রুপের ব্যক্তিরা কোন গ্রুপকে রক্তদান করতে পারবে। আচ্ছা, এখানে এবি পজিটিভ না নেগেটিভ কিছু দেয়নি, এটা একটা প্রবলেম। মেবি পজিটিভ নেগেটিভ ছিল, হয়তো বা আমার টাইপার তোলার সময় ভুল করেছে, এরকমই কিছু একটা হইতে পারে, আদারওয়াইজ ঝামেলা। তো এইটা কাকে দিতে পারবে? সো আমরা ধরে নিলাম এটা ছিল নেগেটিভ, মেবি এটা নেগেটিভই ছিল। হ্যাঁ, এটা কি ছিল ভাইয়া? এবি নেগেটিভ ছিল। তাহলে এখন আমাদের কি চিন্তা করতে হবে জানো? এবি নেগেটিভ কাকে রক্ত দিতে পারবে? তাহলে এবি নেগেটিভে আছে কি? এবি নেগেটিভে আছে এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন। নেগেটিভ মানে তো নাই, মানে আরএইচ নাই। তাহলে এ আর বি এই অপশনে কার কার আছে? দেখো এখানে আছে এ, বি, আরএইচ, রাইট রাইট। তাহলে এই রোগীর কি আছে? এ আছে, বি আছে, আরএইচ। এই রোগীর কি আছে? এ আছে, বি আছে। নেগেটিভ মানে আরএইচ নাই। তাহলে দেখো ক নাম্বার অপশনে যে দুইটা ব্লাড গ্রুপ আছে, দুইটারই এ বি আছে, দুইটারই এ বি আছে। তাহলে স্বাভাবিক এ বি অবশ্যই ওদের মধ্যে যাইতে পারবে, কারণ নিয়ম কি? যার দেহে যেতে চায় তার দেহে আছে কিনা। লক্ষ্য করো এর মধ্যে যাইতে পারবে না, কেন জানো? কারণ এই যে রক্তের গ্রুপটা দেখছো, এই যে এইটা বি প্লাস। সো বি প্লাস মানে তার বি আছে আর এইচ আছে, কিন্তু তার মধ্যে তো এ নাই, ফলে এ বি এর মধ্যে যাইতে পারবে না। এটার মধ্যে পারতো, এটার মধ্যে পারতো না, এ কারণেই ওভারঅল খ নাম্বারটা হবে না। একইভাবে ও পজিটিভ মানে ও মানে এও নাই, বিও নাই, পজিটিভ মানে আরএইচ। তাহলে ও পজিটিভে আছেই শুধু আরএইচ, ও পজিটিভে আসেই শুধু আরএইচ, তাহলে এবি তো ওর মধ্যে কখনোই যেতে পারবে না। নিয়ম কি? যার দেহে যেতে চায় তার দেহে আগে থেকে থাকতে হবে, রাইট? এবং একইভাবে এ পজিটিভে এ আছে, আরএইচ আছে, সম্ভব না, কারণ এখানে এ এবং বি আছে। তাহলে সঠিক আনসার হচ্ছে ক। তাহলে আশা করি তোমরা এই একটা ব্যাপার ফলো করলে তোমরা পারবা। এখন তোমরা বুঝলা কি না? তাহলে তোমাকে শুধু জানতে হবে কার অ্যান্টিজেন কি। তাহলে রক্তের গ্রুপ যদি হয় হ্যাঁ, রক্তের গ্রুপ যদি হয় ও, তাহলে অ্যান্টিজেন এও নাই, অ্যান্টিজেন বিও নাই। তাহলে ও ব্লাড গ্রুপের এও নাই, বিও নাই, রাইট? সো কার কোন অ্যান্টিজেন আছে এটা জানলেই আশা করি আনসার করা যাবে। তারপরে যদি তোমরা না বোঝো আমাকে একটু জানাতে পারো, বা ভিডিওটা আরেকবার দেখো। এবং এটা নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে আমার জীবনের প্রথম ভিডিও হচ্ছে এই ব্লাড গ্রুপ নিয়ে। ওকে, তো চলো 2 নম্বর প্রশ্নে যাই। জীবন্ত জীবাশ্ম কোনটি? খুব ভালো প্রশ্ন। তোমরা একটা জিনিস মাথায় রাখবা, তোমার বায়োলজি বইয়ে জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ বিজ্ঞান বইয়ে আলোচনা করা আছে 9ম চ্যাপ্টারে, 7ম চ্যাপ্টারে। এবং সেখানে সাইকাস সহ সাইকাডেলস বর্গের 9টি গণের 100 প্রজাতি, এরা সবাই হচ্ছে জীবন্ত জীবাশ্ম। তাহলে জীবন্ত জীবাশ্ম কিন্তু সাইকাস না, সাইকাস যে বর্গের, সাইকাডেলস বর্গের, এই বর্গের 9টা গণের প্রায় 100টা প্রজাতি, এরা সবাই জীবন্ত জীবাশ্ম। এছাড়া উদ্ভিদের মধ্যে ওই 7ম চ্যাপ্টারেই আর একটা উদ্ভিদের নাম আছে গিঙ্গো বাইলোবা, এটাও হলো জীবন্ত জীবাশ্ম। এখন প্রাণীবিজ্ঞান 11 নাম্বার চ্যাপ্টারে, এটাও তোমাদের শর্ট সিলেবাসে আছে, প্রাণীবিজ্ঞান 11 নাম্বার চ্যাপ্টার, সেই 11 নাম্বার চ্যাপ্টারেও জীবন্ত জীবাশ্মের কিছু নাম আছে। তোমরা আমার নাম দিয়ে মনে রাখতে পারো। আমার ডাক নাম হচ্ছে লিমু। সো লিমু প্লাটিপাসকে লাথি মেরে মানে লাথি মারিয়া, তাহলে লিমু কি করলো? প্লাটিপাসকে লাথি মারিয়া স্পেনে পালালো বা স্পেনে পাড়ি দিল, ঠিক আছে? তার মানে এই নামগুলো, এই 5টা প্রাণী হলো জীবন্ত জীবাশ্ম। এদের ফুল নামগুলো হচ্ছে লিমুলাস, প্লাটিপাস, লাথিমারিয়া, স্ফেনোডন আর পেরিপেটাস। এটার মেবি বানান ভুল হয়ে যেতে পারে, এগুলো বৈজ্ঞানিক নাম হলে নিচে আন্ডারলাইন থাকবে, আমি আর দিচ্ছি না।
তাহলে পুরো বায়োলজি বইয়ে জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ হচ্ছে সাইকাস সহ ওই 100 প্রজাতি, গিঙ্গো বাইলোবা, আর প্রাণীর মধ্যে লিমু প্লাটিপাসকে লাথি মেরে স্পেনে পাড়ি দিল। রাইট? সো এটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। তাহলে সেই হিসেবে এখানে আনসার হবে সাইকাস। এখানে আনসার হবে সাইকাস। তো পাইনাস জামিয়া পোডোকার্পাস, নিশ্চয়ই গত ক্লাসে মনে আছে যে পোডোকার্পাস এর অপর নাম ছিল বাঁশ পাতা, তোমাদের মনে থাকার কথা, গত ক্লাসেই পড়িয়েছি। আমার আগের 3টা অ্যানালাইসিস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আছে। পাইনাস একটা নগ্নবীজি উদ্ভিদ, জামিয়া এটাও একটা নগ্নবীজি উদ্ভিদ। তাহলে নগ্নবীজি উদ্ভিদের মধ্যে আরেকটা অ্যাড করে নিতে পারো, জামিয়া। 3 নম্বর প্রশ্ন, ক্লোরোপ্লাস্ট থাকে কোথায়? সো ক্লোরোপ্লাস্ট থাকে উদ্ভিদে, উদ্ভিদে থাকে। রাইট? সো ব্যাসিলাস এটা একটা ব্যাকটেরিয়াম, ব্যাসিলাস হচ্ছে ব্যাকটেরিয়াম। প্লাজমোডিয়াম এটা হচ্ছে ম্যালেরিয়া জীবাণু। সো ম্যালেরিয়া জীবাণুটা কিন্তু প্রোটোজোয়া। ঠিক আছে? ম্যালেরিয়া জীবাণুটা প্রোটোজোয়া। সো প্রোটোজোয়া, জোয়া কথাটা আসে জুও থেকে, জোয়া মানে প্রাণী, প্রোটোজোয়া মানে আদি প্রাণী। সো প্রাণীদের তো ক্লোরোপ্লাস্ট থাকবে না, ব্যাকটেরিয়ার ক্লোরোপ্লাস্ট থাকে না। মিউকর এটা হলো ছত্রাক। আচ্ছা, শেষে যে এসপি লেখা, এসপি মানে স্পেসিস, মানে এখানে শুধু গণ দেওয়া হয়েছে, স্পেসিসটা লেখা নাই, এই জন্য এসপি লিখেছে। আর স্পাইরোগাইরা এটা হচ্ছে শৈবাল, আর শৈবাল একটা উদ্ভিদ, শ্যাওলা। তাহলে অবশ্যই ক্লোরোপ্লাস্ট থাকবে কার? অবশ্যই ক্লোরোপ্লাস্ট থাকবে শৈবালের বা স্পাইরোগাইরার। ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোষের কোথায় ঘটে? খুবই কমন প্রশ্ন, 21-22-এ কিন্তু অনেক সহজ প্রশ্ন হয়েছিল দেখা যাচ্ছে। তো আমরা সবাই জানি কিন্তু যে সবাত শ্বসনের যে 4টা ধাপ, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে গ্লাইকোলাইসিস, ঝটপট লিখে ফেলি। 1 নাম্বার হচ্ছে গ্লাইকোলাইসিস, 2 নাম্বার হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, 3 নাম্বার হচ্ছে ক্রেবস চক্র, আর 4 নাম্বার হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা চেইন। এর মধ্যে গ্লাইকোলাইসিসের অনেকগুলো নাম আছে, ইএমপি পাথওয়ে বলে, এবং এটা সবাত ও অবাত উভয় শ্বসনের সাধারণ গতিপথ। সো শুধু লিখলাম সাধারণ গতিপথ। এই শ্বসনটা হয় সাইটোপ্লাজমে, এজন্য আমরা এটাকে সাইটোপ্লাজমিক শ্বসনও বলি। আর বাকি এই 3টাই হয় মাইটোকন্ড্রিয়াতে। এর মধ্যে এই 2টা হয় মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, আর শেষেরটা হয় মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে। সো মাইটোকন্ড্রিয়ার ইনার মানে ভেতরে, এই ইনার মেমব্রেনকে বলা হয় ক্রিস্টি। ঠিক আছে? এবং এদের অনেক অপর নাম আছে, সেগুলো নিয়ে আমি আর কথা বললাম না। ক্রেবস চক্রের অপর নাম টিসিএ, মনে রাখবা, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। আর গত ক্লাসে আমরা পড়াইছিলাম অ্যাসিটাইল কোয়ে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের সংযোগকারী, এটা আমরা গত কোনো এক ক্লাসে পড়াইছি। তাহলে প্রশ্ন হয়েছে ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোথায় ঘটে? তাহলে ক্রেবস চক্র 3 নাম্বার, সো মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে। এখানে যেহেতু আলাদা করে ম্যাট্রিক্স বা কিছু নাই, সো আনসার হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এবং ওভারঅল কোনটা কোথায় থাকে মনে রাখবো। এবার আসো, কোষ বিভাজনের কোন পর্যায়ে ভিএলজেআই আকৃতি ধারণ করে? সো ভিএলজেআইকে আমরা সংক্ষেপে বলি ভুলে যাই, ভিএলজেআই, এটাকে আমরা সংক্ষেপে মনে রাখি ভুলে যাই। আমরা কাকে ভুলে যাই? একটা নামকে ভুলে যাই, নামটা হলো মিস্টার স্যাট, অর্থাৎ যাতে আর ভুল না হয়, ভি আকৃতি হলো মেটাসেন্ট্রিক। এটা কিন্তু এমনিতেও বোঝা যায়, বাট আমি একটু দ্রুত শর্টকাট দিলাম। মেটা মানে মাঝে, ভি এর মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকলে 2 বাহু সমান, তাই আমি বোঝাচ্ছি না, ভুলে যাই মিস্টার স্যাট। এল আকৃতিরটা হলো সাবমেটাসেন্ট্রিক, ওকে। এতে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, অ্যান্ড ফাইনালি টিতে হচ্ছে টেলোসেন্ট্রিক। সো এই ব্যাপারটা দেখা যায় কোটি % ইম্পর্টেন্ট অ্যানাফেজ পর্যায়ে, এটা দেখা যায় অ্যানাফেজ পর্যায়ে। এইটা কখনোই ভুল করা যাবে না, অ্যানাফেজ পর্যায়ে জেনে রাখা ভালো। এই অ্যানা শব্দের অর্থ হচ্ছে গতি। সো অ্যানাফেজকে আমরা বলি গতি পর্যায়, ফেজ মানে পর্যায়। তাহলে মাইটোসিসের গতি পর্যায় কোনটা? অ্যানাফেজ। অর্থাৎ মেটাফেজ দশায় কি হয় জানো? ক্রোমোজোমগুলো এরকম বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। আর অ্যানাফেজ দশায় যেটা হয়, অ্যানাফেজ দশায় গতি পর্যায়ে যেহেতু
গতি পর্যায়ে যেহেতু এই ক্রোমোজোমগুলো গতিপ্রাপ্ত হয়ে এই বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে যেতে থাকে, তখনই কখনো এটাকে ভি লাগে, কখনো এল লাগে, জে লাগে, আই লাগে। সো এই হচ্ছে ভুলে যাই মিস্টার সেট, রাইট? দেখা যায় অ্যানাফেজ দশায়। দেখা যায় কোথায়? অ্যানাফেজ দশায়। ওকে ছেলেমেয়েরা, কোনটি স্টার্ট কোডন? অলরেডি ডান। আমরা স্টার্ট কোডন নিয়ে আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। তাহলে দেখছো প্রশ্ন কিন্তু রিপিট হয়, টপিকগুলো থেকে রিপিট হয়। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? ডান। এটাও আমরা পড়েছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে অগ্নাশয়ের যে অন্তঃক্ষরা অংশ তার নাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এবং সেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে 4টা কোষ আছে, আলফা, বিটা, ডেল্টা, গামা, এবং কোন কোষ থেকে কোন হরমোন ক্ষরণ হয় আমরা একটা ছন্দ দিয়েছিলাম, আবারও বলছি জি আই এম এস পি, অর্থাৎ আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন, আর গামা বা পিপি কোষ থেকে পলিপেপটাইড। তাহলে এটা হচ্ছে অগ্নাশয়। সো অগ্নাশয়, এটা আমরা কিন্তু এটাও পড়েছি, দেখো এটাও কমন পড়া। কোন টিস্যুর প্রোটোপ্লাজম ক্রমান্বয়ে মৃত কোষে পরিণত হয়? তোমরা ক্লাস 9-10 থেকেই শিখেছো সরল টিস্যু 3 প্রকার, প্যারেন, কোলেন, এসক্লেরেন। এই যে এসক্লেরো শব্দটার অর্থ, এই এসক্লেরো মানেই হচ্ছে দৃঢ়, অর্থাৎ এই টিস্যুকে বানানোই হয়েছে দৃঢ়তা দান করার জন্য, এবং এই দৃঢ়তা দানকারী এই স্ক্লেরেনকাইমার টিস্যু হলো টোটালি মৃত টিস্যু, টোটালি মৃত টিস্যু। আর প্যারেনকাইমা এটা হচ্ছে টোটালি জীবিত টিস্যু, জীবিত টিস্যু। ঠিক আছে, কোলেনকাইমার বেলায় হয় কি, কোলেনকাইমার যে টিস্যুর কোষগুলা, এই টিস্যুর কোষগুলোর দেখা যায় কোনাগুলো একটু পুরু থাকে, কোনাগুলো একটু পুরু থাকে, মানে এইটা মাঝামাঝি, স্ক্লেরেন এবং প্যারেনের মাঝামাঝি, কিন্তু এটাও জীবিত, এটাও জীবিত। আর অ্যারেনকাইমা, এয়ার মানে বাতাস, বাতাস, অর্থাৎ সেটা হলো বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমা, বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমা, বুঝছো? বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমা। আর প্যারেনকাইমা তো অলওয়েজ জীবিত, তার মানে এখানে মৃত কোষ হলো একটাই, সেটা হলো স্ক্লেরেনকাইমা। তাহলে কোনটা মৃত কোষে পরিণত হয় ভাইয়া? স্ক্লেরেনকাইমা। এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে উত্তর। বাংলাদেশের বিলুপ্ত প্রায় উদ্ভিদ কোনটি? এখান থেকে এবছর অ্যাডমিশন টেস্টে কিন্তু ভালো প্রশ্ন এসেছে, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখে ভয় পেতে পারো। আবুল হাসান স্যারের বইয়ে বাংলাদেশের কতিপয় বিলুপ্ত প্রায় উদ্ভিদের নাম দেওয়া আছে। ঢাকা ভার্সিটির জন্য বৈজ্ঞানিক নামও ইম্পর্টেন্ট, কিন্তু ঢাকা ভার্সিটির পরীক্ষা তো অলরেডি ডান, বাট বৈজ্ঞানিক নাম খুব কম আসে গুচ্ছতে, তাই শুধু বাংলা নামগুলো পড়লেই হবে বলে আমার বিশ্বাস। বাট আমি বৈজ্ঞানিক নামগুলো মনে রাখারও বুদ্ধি দিচ্ছি যদি এসে যায়। তো বাংলা নামগুলো একটু তোমরা আমার সাথে এভাবে বলো, তাহলে মনে থাকতে পারে। মনে করো একটা মেয়ের নাম মল্লিকা আর একটা ছেলের নাম খুদে বরলা। এরা প্রেমিক প্রেমিকা কিনা জানি না, ভাই বোন ধরো, ঠিক আছে? সো মল্লিকা এবং খুদে বরলা তারা কি করলো রাতে, তারা কখন কখন রাতে, এই যে আরও টিয়ে, রাতে আগরবাতি নিয়ে, যেহেতু রাতে একটু আগরবাতি নিয়ে জঙ্গলে গেল। এখন কেন জঙ্গলে গেল জানো? তাল কুড়াতে। কি কুড়াতে ভাইয়া? তাল কুড়াতে। তাহলে জাস্ট এভাবে মনে রাখো, এভাবে মনে রাখো। কে কে বলো তো, একবার রিভিশন দেই। মল্লিকা, মল্লিকা এবং তার ভাইটার নাম কি? খুদে বরলা। মল্লিকা এবং খুদে বরলা তারা কি করলো রাতে, এই রাতে মানে রোটালা, রাতে রোটালা, রাতে আগরবাতি নিয়ে, আগরবাতি নিয়ে জঙ্গলে গেল। কি কুড়াতে? তাল কুড়াতে। সো তাল কুড়াতে জঙ্গলে গেল, মানে জঙ্গলিতে গেল, জঙ্গলি গোলাপ। সো তালতে হচ্ছে ভাইয়া তালিপাম, ঠিক আছে? সো এই বাংলাটুকু তোমরা মনে রাখবে, এটা কিন্তু খুব আসে, তোমার ভবিষ্যতে অনেক জায়গায় কাজে লাগবে। কুড়াতে তো করুদ, আশা করি আর লিখতে হবে না। এখন বৈজ্ঞানিক নাম তুমি এভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে মল্লিকা হলো ভণ্ড। তোমরা কেউ মল্লিকা থাকলে তোমাদেরকে বাদে অন্য মল্লিকাকে বলেছি, মল্লিকা হলো ভণ্ড। আগরের বৈজ্ঞানিক নামে আগো আছে, তালিপামে তালি আছে, ওকে। করুদে এখানে লিচু আছে, মনে রাখো লিচু কুড়াবো। রোটালায় রোটালা আছে, আর জঙ্গলি গোলাপ, গোলাপে রোজ আছে। দেখো বৈজ্ঞানিক নাম মিল আছে। আর খুদে বরলা, খুদে বরলা, খুদে বানানটা কে দিয়ে, বরলা বানানটা বি দিয়ে, কে আছে এবং বি আছে। আমার কেন জানি মনে হয় এই ছক থেকে যদি গুচ্ছ পরীক্ষায় এবছর প্রশ্ন আসে, এই প্রশ্নটা আসতে পারে
যে এই যে আবৃতবীজী উদ্ভিদ, এরা উন্নত উদ্ভিদ, এদের মধ্যে এই যে খুদে বড়লা 4 নাম্বার আর রোটালা 6 নাম্বার, এই দুইটাকে বলা হয় বাংলাদেশের এন্ডেমিক। অর্থাৎ এই দুইটা বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। তাহলে কোন বিলুপ্তপ্রায় উদ্ভিদগুলো বাংলাদেশের এন্ডেমিক? একটা খুদে বড়লা, ওর নামে বাংলা আছে, আর একটা হচ্ছে রোটালা, তার বৈজ্ঞানিক নামে রোটালা আছে। এগুলোর যেহেতু বৈজ্ঞানিক নাম নাই, দেখো নগ্নবীজের এই 3টা নাম তোমরা পড়েছো, সাইকাস, নিটাম, পোডোকার্পাস, একটু আগেও পড়লা পোডোকার্পাস। আর 2টা ফার্ন আছে, টেকটারিয়া, সিলোটাম, পিটা উজ্জ্ব থাকবে, সিলোটাম। তো যদি এটাও পড়তে পারো তুমি একদম মানে এন্ডেমিক কথাটা কিন্তু লেখা আছে, যে এটাই হচ্ছে আমার কাছে মনে হয়েছে একটা কক্সবাজারে একটা চট্টগ্রামে, এই 2টা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% দিয়ে দিচ্ছি আমি। ওকে ভাইয়া, তাহলে হয়ে গেল আমাদের কি 10 নম্বর, কোন পুষ্টি উপাদানের অভাবে পাতা ফল ঝরে পড়ে? এটা আমার এই ফল দেখলেই ফসফরাস মনে পড়ে। সো এই একটা কথাই মনে রাখতে হবে, এর কোনো আর ইলাবোরেশন দরকার নেই। ফসফরাস দেখলেই মনে পড়ে, ঠিক আছে? ফসফরাস দেখলেই মনে পড়ে, ফসফরাস অভাবে ফল ঝরে পড়ে। আর বাকিগুলোর মধ্যে তোমাকে জানতে হবে যে পুষ্টি উপাদানের মধ্যে ম্যাক্রো আছে, মাইক্রো আছে। সো পুষ্টি উপাদানের মধ্যে যেগুলো ম্যাক্রোমৌল জানলে বাকিগুলো মাইক্রোমৌল। তো তোমরা ছোটোবেলায় একটা ছন্দ পড়েছো, MG-কে ক্যাফে ফর নাইস চপস। তো এখন তোমরা মনে রাখতে পারো MG কাকার বা মজিদ কাকার নাইস চপস, CHOPS, ঠিক আছে? অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা ম্যাক্রোমৌল, 9টা। তাহলে ম্যাক্রোমৌল যদি 9টা হয়, মাইক্রোমৌল হচ্ছে 8টা, প্লাস মাইক্রোমৌল হচ্ছে 8টা। তাহলে টোটাল কয়টা? টোটাল হচ্ছে 17টা। তো ম্যাক্রোমৌল যদি তুমি জানো মজিদ কাকার নাইস চপস, তাহলে এগুলো বাদে বাকিগুলো মাইক্রোমৌল। এবং এখান থেকে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট তোমাদের গুচ্ছের জন্য, উপকারী মৌল কারা? ঘাসের উপকারী মৌলকে, কার উপকারী মৌলকে, এটাও তুমি পড়ে ফেলবা। এবং আমরা এগুলো সবগুলোই পড়াইছি, আমার কোর্সেও পড়াইছি, এবং তোমাদেরকে পড়তে বললাম, তোমরা যে যেখানে আছো দেখবে টিচার একবার রিভাইজ করবে, কিন্তু আমি আর ওইখানে যাচ্ছি না, এইটুকু বলে দিলাম। ডিএনএ রঞ্জিতকরণে ব্যবহৃত হয়। চিন্তা করো, গত ক্লাসে আমরা রঞ্জক দিয়ে কিছু পড়েছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। গত ক্লাসে আমরা স্যাফরানিন পড়েছি, যেটা দিয়ে কি করা হয়েছিল? কাউন্টার স্টেইন, ভায়োলেট বানানটা ভুল হয়েছে, ক্রিস্টাল ভায়োলেট দিয়ে গ্রাম স্টেইন করা হয়েছে। আর স্যাফরানিন দিয়ে কি করা হয়েছিল? নিশ্চয়ই মনে আছে, কাউন্টার স্টেইন করা হয়েছে। মেথাইলিন ব্লু, এটা ছিল ওই রক্তকণিকার রঞ্জকের যে লিশম্যান রঞ্জক, তার একটা উপাদান, এটা দিয়েও আবার অনেক কিছু রঞ্জক করা যায়। কিন্তু বিজ্ঞানী ফুলজিন একটা স্টেইন আবিষ্কার করছে, গত ক্লাসে এটা আমরা অ্যাড করে দিই নাই, ঠিক আছে? তার মানে যদি কেউ 21-22 সেশনের এই প্রশ্নটার অ্যানালাইসিস করতো, মানে প্রশ্ন সমাধান করলে হয় কি জানো, যারা প্রশ্ন সমাধান করায় তারা এভাবে করে, ডিএনএ রঞ্জিতকরণে ব্যবহার করা হয় ফুলজিন স্টেইন, ঠিক আছে ভাইয়ারা, মনে রাখবা ফুলজিন স্টেইন। কিন্তু তুমি খেয়াল করো, এই যে ফুলজিন স্টেইন, বাকি অপশনগুলো আর পড়লা না, তাহলে হবে কি, লাভ হলো না। কিন্তু দেখো 21-22 সেশনের প্রশ্নটা যদি তুমি আমি যেভাবে অ্যানালাইসিস করছি, তাহলে ফুলজিন স্টেইন তো রাইট আনসার, যেটা দিয়ে কেবলমাত্র ডিএনএকেই রং করা হয়, আরএনএকেও কিন্তু না, অনলি ডিএনএ, আরএনএও কিন্তু না। তাহলে বাকিগুলো অপশন পড়ার সময় যখন আমি আবার লিখে দিতাম যে দেখো ক্রিস্টাল ভায়োলেট দিয়ে গ্রাম স্টেইন, হ্যাঁ, আর স্যাফরানিন দিয়ে কাউন্টার স্টেইন, মিথিলিন ব্লু এটা লিশম্যান রঞ্জকের, সেটা দিয়ে রক্ত স্টেইন, তাহলে 22-23-এ তুমি গিয়ে কিন্তু কমন পাইতা। তাহলে দেখো সেম টপিক থেকে প্রশ্ন আসছে, বাট সেম প্রশ্ন না, সেম টপিক, তাই না? এই যে স্টার্ট কোডন কমন পাইছো, তাহলে দেখছো না কোথাও স্টপ কোডন ছিল, তার মানে কি ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ, তোমার কিন্তু উপকার হচ্ছে, তোমাকে পুরো অ্যানালাইসিসটা করতে হবে, তাহলে দেখবা যে অনেক ভালো একটা কনফিডেন্স তোমার চলে আসবে। ওকে, কোনটি সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন? সিম্বায়োসিস শব্দের অর্থ হলো মিথজীবিতা। সিম্বায়োসিস শব্দের অর্থ কি? মিথজীবিতা। সো মিথজীবিতা মানে দুইটা জীব পরস্পর সহাবস্থান করবে এবং উভয়ের উপকার করবে। তো এখানে হিউম্যান, মানুষের সাথে লাইস মানে কি? উকুন। তো উকুন যদি হয়, হ্যাঁ উকুনই তো।
তাহলে উকুন তো আর মানুষের উপকার করছে না। বিন মানে শিম, ব্যাকটেরিয়া। শিম ব্যাকটেরিয়া কোথায় পড়েছো? ব্যাকটেরিয়া টপিকে। আমি পড়াই দিই। শিম জাতীয় গাছের, মনে করো শিম গাছের এটা হচ্ছে মূল, এটা হচ্ছে মূল। এই মূলের মধ্যে এরকম ফোলা অংশ থাকে। এই ফোলা অংশটাকে আমরা বলি নোডিউল। নোড মানে ফোলা, এরও ছোট নোডিউল। এই নোডিউলের মধ্যে একটা কিছু ব্যাকটেরিয়াম বাস করে। রাইজ শব্দটার অর্থ হচ্ছে মূল, রাইজ অর্থ হচ্ছে মূল। যেহেতু শিম জাতীয় উদ্ভিদের মূলের নোডিউলে এই ব্যাকটেরিয়ামটা বাস করে, মূলে বাস করায় তার নাম হলো রাইজোবিয়াম। রাইজোবিয়াম। এবং এই ব্যাকটেরিয়ামের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো সে নাইট্রোজেন সংবন্ধন করে। অর্থাৎ বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন, সেই নাইট্রোজেনকে সংবন্ধন বা ফিক্স করে সেটাকে অ্যামোনিয়ায় পরিণত করে। এর ফলে কি হয়, এই ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেনকে অ্যামোনিয়া বানালো, যেটা পরবর্তীতে উদ্ভিদ অ্যামোনিয়াকে নাইট্রেট করে নাইট্রেট সার রূপে ব্যবহার করে। তাহলে দেখো ব্যাকটেরিয়া শিম গাছের মূলে আশ্রয় পেল, এটা তার উপকার। বিনিময়ে সে কিন্তু নাইট্রোজেনকে সংবন্ধন করলো, ফিক্স করলো, ধরে রেখে এই যে উদ্ভিদের উপকার করলো। তাহলে শিম গাছের সাথে ব্যাকটেরিয়ার সম্পর্কটা হলো মিথজীবী সম্পর্ক। এবং নাইট্রোজেন সংবন্ধন করে আরও 3টা বিজ্ঞান মানে ব্যাকটেরিয়া, কিন্তু মূলে বাস করে হচ্ছে রাইজোবিয়াম। এছাড়া আরও 3টা আছে ক্যাপ। এরা সরাসরি বায়ু থেকে নাইট্রোজেন সংবন্ধন করে, সরাসরি বায়ু থেকে। সো বই থেকে একটু দেখে নিবা, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর, সিউডোমোনাস। আমি সংক্ষেপে লিখে দিই, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর আর সিউডোমোনাস। তাহলে এগুলো হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। মূলে বাস করে কোনটা? রাইজোবিয়াম। আর সরাসরি বায়ু থেকে কোনটা? ক্যাপ। তো তোমরা ক্যাপ না পড়ে যারা অপূর্বকে পছন্দ করো, অপূর্ব ফিজিক্স কেয়ার দিও, মনে রাখতে পারো এপিসি। আচ্ছা, তো গোট হচ্ছে ছাগল, ছাগলের সাথে টেপওয়ার্ম, এটাও একটা কৃমি। সো কৃমি আর ছাগলের মিথজীবিতা নাই। মানুষের সাথে ওর্ম, কৃমিরও কোনো মিথজীবিতা সম্পর্ক নাই। মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলায় একটা ঘাসফড়িং তার পুঞ্জাক্ষিতে কোন ধরনের প্রতিবিম্ব দেখতে পায়? একটু ঘুরাই দিছে। মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলা মানে তীব্র আলো না মৃদু আলো? মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলা মানে হচ্ছে মৃদু আলো, মৃদু আলো। এই মৃদু আলোটাকে আমরা বলি স্তিমিত আলো, স্তিমিত আলো। তো স্তিমিত আলোতে এক ধরনের প্রতিবিম্ব হয়, আবার তীব্র বা উজ্জ্বল আলোতে আর এক ধরনের প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে? তো মনে রাখার বুদ্ধি হলো স্তিমিত বানানে কি আছে? স আছে। এর সবগুলোই হলো স স স, অর্থাৎ এটা স্তিমিত আলোতে হয়, তাকে আমরা বলি স দিয়ে সুপারপজিশন। এবং এই সুপারপজিশনে স্তিমিত আলো স, এখানেও স। এবং এখানে পর্দাগুলো কি হয়, বা পর্দা বা আবরণগুলো কি হয়? আবরণগুলো কি হয়? সংকুচিত হয়, সংকুচিত হয়। এবং সতে সম্পূর্ণ বস্তু, সম্পূর্ণ বা সামগ্রিক অংশ দেখা যায়। কিন্তু মনে রাখবা, যেহেতু আলো কম, একটু অস্পষ্ট দেখা যায়। সো এইখানে শুধু একটাই স আছে, অস্পষ্টর অপোজিট কি ভাইয়া? স্পষ্ট প্রতিবিম্ব দেখা যায়। কারণ তীব্র আলোতে স্পষ্ট দেখা যাবে, এটা খুবই কমন সেন্স। বাকি সবগুলো স হলো এখানে। তাহলে মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলা মানে স্তিমিত আলো, মানে এটা হচ্ছে স, সুপারপজিশন। ঠিক আছে? ওকে। সার্স, ইবোলা এবং নভেল করোনা কি ধরনের ভাইরাস? তোমাদের বইয়ে দেখবা যে ইমার্জিং ভাইরাস আছে। ইমার্জিং ভাইরাস হচ্ছে যে ভাইরাস আগে একটা পোষককে আক্রমণ করত, দেন সে পরবর্তীতে অন্য পোষককে আক্রমণ করে। তো আমরা এভাবে মনে রাখতাম যে সেন বংশ ইমার্জ করেছে, আমরা এভাবে মনে রাখতাম। সো এটা তো আসলে বোঝার কিছু নাই, মানে এক্সাম্পলগুলো সেন বংশ ইমার্জ করেছে। তাহলে ইমার্জিং ভাইরাস হচ্ছে সেন। এসতে হলো সার্স। দেখো এই সার্স কিন্তু ভাইরাস না, এটা একটা রোগের নাম, কিন্তু বইয়ে ভুল আছে, কিছু করার নাই। এইচতে হলো এইচআইভি। এটা আগে বানরের হইতো, এটা পূর্বে কার হইতো? পূর্বে কার হইতো? বানরের। তার মানে এর প্রকৃত পোষক কে ছিল? এর প্রকৃত পোষক ছিল বানর। এবং এইচআইভি দিয়ে এইডস হয় সবাই জানো। এবং জেনে রাখা ভালো, এইডস কিন্তু কোনো রোগ না, এটা লক্ষণ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোনটি রোগ নয়, লক্ষণ সমষ্টি, আনসার হবে এইডস, আনসার হবে এইডস। আচ্ছা, ইতে হচ্ছে ইবোলা, যার আক্রমণে কোষ ফেটে যায়। সো ইবোলা কি করে? কোষকে লাইসিস করে ফেলে, লাইসিস বা কোষ
ফেটে ফাটিয়ে ফেলে। আর এনতে হলো নীলি ভাইরাস এবং নভেল করোনা ভাইরাস। নভেল করোনা ভাইরাস, নভেল করোনার বর্তমান নাম কিন্তু নভেল করোনা না, নভেল করোনা ভাইরাসের বর্তমান নাম মানে নাম কিন্তু চেঞ্জ হয়েছে, বর্তমান নাম হলো সার্স করোনা ভাইরাস 2, সার্স কভ 2, রাইট? আচ্ছা, তো এছাড়াও তাহলে এখানে আনসার কি হবে? ইমার্জিং ভাইরাস। তাহলে এই সার্স, ইবোলা, নভেল করোনা তিনটাই কিন্তু ইমার্জিং এর এক্সাম্পলে আছে, এটা ইমার্জিং ভাইরাস। টি2 ভাইরাস তো না, টিপুলা ইরিডিসেন্ট ভাইরাস না, আর একটা আছে অ্যাডিনো হার্পেস। আচ্ছা দেখো, এইটা আমার একটু খুব কষ্ট লাগলো। কি কষ্ট লাগলো আমি তোমাকে বলি। তোমাদের হাসান স্যারের বইয়ে একটা ভুল আছে, ডিএনএ ভাইরাসের এক্সাম্পল লেখার সময় হাসান স্যারের বইয়ে অ্যাডিনো হার্পিস সিমপ্লেক্স একসাথে লিখছে। মানে অনেকেই জানেই না অ্যাডিনো আলাদা, হার্পিস সিমপ্লেক্স আলাদা, কিন্তু এমনভাবে লিখছে অ্যাডিনো হার্পিস সিমপ্লেক্স। তো খারাপ লাগলো এটা দেখে যে টিচাররা অপশনে ওই অ্যাডিনো হার্পিস সিমপ্লেক্সই লিখে দিছে। এটা কিন্তু অ্যাডিনো ভাইরাস একটা জিনিস, হার্পিস সিমপ্লেক্স আরেকটা জিনিস ভাইয়া। যাই হোক যাই হোক, এটা তো আনসার না। এই ওকে, গবেষণাগারে উদ্ভিদের টিস্যুর সংখ্যা বৃদ্ধির প্রযুক্তি, বায়োফার্মিং, টিস্যু কালচার, জিনোম সিকোয়েন্সিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এইটা একদম এর চেয়ে ইজি প্রশ্ন মনে হয় দুনিয়ায় নাই, যেহেতু বলেই দিয়েছে উদ্ভিদের টিস্যু, সো উদ্ভিদের টিস্যুকে কালচারই করা হয়, সো আনসার হচ্ছে টিস্যু কালচার। এখন বায়োফার্মিং কি? বায়োফার্মিং হচ্ছে রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে কোনো যদি প্রাণী তৈরি করা হয়, সেই প্রাণীকে আমরা বলবো ট্রান্সজেনিক প্রাণী, অর্থাৎ ওই প্রাণীর জিন ট্রান্সফার করা হয়েছে। তাহলে ট্রান্সজেনিক প্রাণী। এখন দেখো ফার্মিং শব্দটার মধ্যে দেখো ফার্ম আছে, ফার্মেসি মানে ওষুধ। তাহলে এই ট্রান্সজেনিক প্রাণীর দুধ বলো, রক্ত বলো, মূত্র বলো, এগুলো থেকে যদি আমরা ফার্মেসি মানে ওষুধ আহরণ করি, এই ওষুধ আহরণ যদি করি, এই জিনিসটাকে আমরা বলবো মলিকুলার ফার্মিং। বুঝছো? এই জিনিসটাকে আমরা বলবো মলিকুলার ফার্মিং। কিন্তু এই ওষুধ আহরণটা যদি আমরা বড় পরিসরে করি তখন নাম হবে বায়োফার্মিং। তাহলে বায়ো মানে বড় বা বাণিজ্যিক, কথাটা মনে রাখবো। বায়ো মানে যদিও জীব, মানে যদি বাণিজ্যিকভাবে এটা কোনো একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি অনেক বেশি ওষুধ আহরণ করে এই একই প্রসেসে, তার নাম বায়োফার্মিং। ঠিক আছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো টোটালি আলাদা জিনিস, জিনোম সিকোয়েন্সিং আলাদা। কংগ্লোমেট গ্রন্থি কার আছে? বাপরে, এটা হচ্ছে আমাদের সময় ছিল, তেলাপোকা পড়তাম, আমাদের সময়ের জুওলজি বইয়ে তেলাপোকা ছিল। এখন তো তেলাপোকা মানে আরশোলা ছিল। তো আরশোলার পুরুষ প্রজননতন্ত্রে এই গ্রন্থিটা থাকে। তাহলে এটা থাকে আরশোলা বা তেলাপোকার পুরুষ প্রজননতন্ত্রে, যেটা স্ত্রীদেহে শুক্রাণু প্রবেশে হেল্প করে, আর এর অনেক কিছু কাজ আছে। তো বর্তমানে আরশোলা বাদ দিয়ে ঘাসফড়িং আছে তোমার বইয়ে, কিন্তু ঘাসফড়িংয়ের কিন্তু এই গ্রন্থিটা নাই। তাহলে আরশোলা বা তেলাপোকার পুরুষ প্রজননতন্ত্রে থাকে। জাস্ট এই তথ্যটা জেনে রাখো। এখান থেকে প্রশ্ন আর এখন হবে না। যদি এই প্রশ্নটা আসেও পরীক্ষায়, তাহলে এই প্রশ্নটাই আসবে, কারণ এই টপিক নিয়ে এখন আলোচনা করা নাই। খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে দাঁতকে রক্ষা করে কোন এনজাইম? দেখো, ব্যাকটেরিয়া ধ্বংস, এটাও যদি কারো মাথায় ঘিলু থাকে তার ভুল হবে না। ধ্বংস মানেই তো ভাঙ্গি, আর লাইসো শব্দের অর্থই তো লাইসিস করা, ভেঙে ফেলা, ধ্বংস করা। তার জাইম মানে কি? জাইম মানে এনজাইম। তাহলে যে এনজাইম লাইসিস করে তার নামই লাইসোজাইম। এবং এই লাইসোজাইম কই থাকে? এটা চোখের পানিতে থাকে, অশ্রুতে থাকে। চোখের পানি, নাকের পানি, মুখের পানি। তাহলে চোখের পানির নাম কি? অশ্রু। নাকের পানির নাম হচ্ছে শ্লেষ্মা। মুখের পানি হচ্ছে লালারস। এই তিনটা জায়গায় লাইসোজাইম থাকে, যে কি করে ব্যাকটেরিয়া ধ্বংস করে। রিমেম্বার, ব্যাকটেরিয়া ধ্বংস করে, নট ভাইরাস। ব্যাকটেরিয়া ধ্বংস করে, নট ভাইরাস। টায়ালিন তো এনজাইম, যেটা স্টার্চকে মল্টোজ করে। মিউসিন খাবার পিচ্ছিল করে। আমি কি এগুলো লিখে দিব? টায়ালিন কি করে? তুমি যে সিদ্ধ শর্করা খাও, ধরো তুমি ভাত খাইছো, তোমার ভাতটাকে টায়ালিন ভাঙতে পারবে। কিন্তু তুমি যদি চাল খাও, চাল তো সিদ্ধ না, তার উপর টায়ালিন কাজ করবে না। সো টায়ালিনকে বলে স্যালিভারি অ্যামাইলেজ। এটাও লালারসে থাকে। সালিভারি না, স্যালিভা মানে লালারস, সেখান থেকে স্যালিভা,
দেন অ্যামাইলেজ। যেহেতু অ্যামাইলেজ, সে কাজ করবে কার উপর? স্টার্চের উপর, কিন্তু শর্ত হলো স্টার্চটাকে হতে হবে সিদ্ধ। এই সিদ্ধ স্টার্চটাকে সে কি করে? মল্টোজে পরিণত করে। আর অ্যামাইলেজ কি করে? সিদ্ধ ব্যাপারটা তার মধ্যে গুরুত্বপূর্ণ না, সে স্টার্চকে মল্টোজ করে। দেখো, যেহেতু টায়ালিনও হচ্ছে অ্যামাইলেজ, এটাও অ্যামাইলেজ। অ্যামাইলেজের কাজ স্টার্চকে মল্টোজ করা, বাট টায়ালিনের শর্ত হলো সে সিদ্ধ স্টার্চের উপর কাজ করে। আর মিউসিন তো খাবার পিচ্ছিল করে। মিউসিন, মিউকাস, মিউকো, এই শব্দগুলো থাকা মানেই ভাইয়া পিচ্ছিল। আমরা শেষের দিকে আসছি। লবণাক্ত পরিবেশে, ভাইয়া 21-22-এর জিএসটি প্রশ্ন খুব সহজ হয়েছে। লবণ মানে আমরা কি জানি? হ্যালোজেন। হ্যালোজেন মানে কি? লবণ উৎপাদক। তাহলে হ্যালো মানেই লবণ, হ্যালো মানেই হচ্ছে লবণ। তাহলে হ্যালোফাইট, ফাইট মানে কি? উদ্ভিদ, ফাইট মানে উদ্ভিদ। তাহলে লবণাক্ত পরিবেশে জন্মায় হ্যালোফাইট। তাহলে এখন কথা হচ্ছে হাইড্রোফাইট কি? হাইড্রো মানে হচ্ছে পানি, হাইড্রো মানে হচ্ছে পানি, রাইট? সো হাইড্রো মানে পানি। তাহলে পানিতে জন্মায় যে উদ্ভিদ তার নাম হাইড্রোফাইট। জেরো মানে শুকনা, শুকনা মানে মরু উদ্ভিদে যে জন্মায়, মরুজ উদ্ভিদ। মেসো মানে মাঝে, মেসো মানে মাঝে, যেমন মেজো ভাই, মেজো চাচা, তার মানে মেসোফাইট, এরা মাঝারি পানিতে জন্মায়। এবং আলিম স্যারের বইয়ে আরও একটা আছে, সেটা হলো হাইগ্রোফাইট। হাইড্রো না, হাইগ্রো, ওই আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। সো হাইগ্রো থেকে হাইগ্রোফাইট। তাহলে এই উদ্ভিদগুলো জন্মায় আর্দ্র আবহাওয়ায়, আর্দ্র ও ভেজা বা ছায়াযুক্ত আবহাওয়ায়, আর্দ্র। সৌরশক্তির সাহায্যে এডিপির সাথে এক অণু ফসফেট যুক্ত। কি সহজ সহজ প্রশ্ন! আমরা সকলেই জানি এডিপি মানে অ্যাডেনোসিন ডাইফসফেট, তার সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি হয় এটিপি। এই প্রক্রিয়াটাকে আমরা বলি ফসফোরাইলেশন, কারণ এখানে ফসফেট যোগ হয়েছে। তাহলে যার সাথেই ফসফেট যোগ হবে তার নাম ফসফোরাইলেশন, তার নাম ফসফোরাইলেশন। এখন এই ফসফোরাইলেশন তিন ধরনের। এই ফসফোরাইলেশন তিন ধরনের। যদি এটা আলোর সাহায্যে হয়, আলো মানে ফটো, আলো মানে ফটো, আলো মানে ফটো, তাহলে ফটোফসফোরাইলেশন। যদি এটা ইলেকট্রন ত্যাগের ফলে হয়, ইলেকট্রন ত্যাগ মানে কি? জারণ, জারণ মানে কি? অক্সিডেশন, তখন এটাকে বলবো অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন, তাহলে ফটোফসফোরাইলেশন হয় ক্লোরোপ্লাস্টে এবং এটা সালোক সংশ্লেষণের সাথে রিলেটেড। আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয় মাইটোকন্ড্রিয়ায়, এটা শ্বসনের সাথে রিলেটেড। এছাড়া যদি কোনো সাবস্ট্রেট থেকে এটিপি তৈরি হয়, সাবস্ট্রেট মানে বিক্রিয়ক, সাবস্ট্রেট মানে বিক্রিয়ক, ধরো একটা বিক্রিয়ক থেকে ফসফেট বের হয়েছে, দেন সেই ফসফেট এডিপির সাথে মিলে এটিপি হয়েছে, তখন তাকে আমরা বলি সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এটার একটা এক্সাম্পল দিচ্ছি কারণ তোমরা এটা সবাই জানো। তাহলে ফসফোরাইলেশন, বায়োলজিতে ফসফোরাইলেশন তিন ধরনের: ফটোফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন অ্যান্ড সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তোমাদের একটা এক্সাম্পল দিই সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনের। এই যে তোমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কি পড়েছো? এই যে তোমরা পড়েছো 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, সেইখান থেকে কি হয়? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তোমরা দেখবা এই বিক্রিয়াটাতে এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি হয়েছে। তাহলে এই যে এটিপিটা তৈরি হলো, সে এই ফসফেটটা পাইলো কোত্থেকে? এই সাবস্ট্রেট থেকেই কিন্তু ফসফেট বেরিয়ে আসছে। এই কারণে এই এটিপি তৈরি মানেই তো ফসফোরাইলেশন, যেহেতু সাবস্ট্রেট থেকে ফসফেট পেয়েছে তাই এটাকে বলে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তো এগুলো তোমাদেরকে মেবি ইন্টারে তো পড়াইছে এবং এটা মনে রাখার বুদ্ধি সবই দিছে, আমি জাস্ট একটু আলোচনা করলাম। আচ্ছা, তাহলে এখানে আনসার কি হবে? ফটোফসফোরাইলেশন। বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়া, সামনে আরেকটা শব্দ লিখলে ভালো হইতো, হরমোন প্রয়োগে। তাহলে হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে বলে পার্থেনোকার্পি। অ্যান্ড্রো শব্দের অর্থ হচ্ছে পুরুষ, আর শুক্রাণু হচ্ছে পুরুষের জিনিস। তো আমরা জানি ভ্রূণ বা বাচ্চা মা থেকেই তৈরি হয়, কিন্তু শুক্রাণু থেকে যদি ভ্রূণ তৈরি হয় তার নাম অ্যান্ড্রোজেনেসিস, যেটা দেখা যায় তামাকে। আর মাইক্রো প্রপাগেশন, মাইক্রো মানে ছোট, অল্প কিছু নিয়ে, অল্প একটু টিস্যু নিয়ে এটাকে বড় করার নামই হলো মাইক্রো প্রপাগেশন।
সো টিস্যু কালচারের অপর নামই হলো মাইক্রোপ্রোপাগেশন, কারণ সেখানে ছোট্ট একটা টিস্যু ব্যবহার করে বড় একটা উদ্ভিদ তৈরি করা হয়। আর অ্যাপোস্পোরি কি, আমি আমার উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটা ইউটিউবে পুরোটাই দিয়েছি এবং খুব চমৎকার করে ব্যাখ্যা করেছি। অ্যাপোস্পোরি অ্যাপোগ্যামি ব্যাখ্যা করতে একটু সময় লাগবে, আমাদের অলরেডি 42 মিনিট হয়েছে, আমরা ভিডিওটা দীর্ঘ করব না। সো অ্যাপোস্পোরি থেকে শুধু একটা জিনিসই বলি, অ্যাপো মানে উইদাউট, অ্যাপো মানে ছাড়া। সো স্পোর ছাড়া, স্পোর মানে রেণু, মানে এখন অনেক ডিটেলস বোঝাতে হবে, সংক্ষেপে বলি যাই না, কারণ এটা আবার শর্ট সিলেবাসও তোমাদের নাই, তোমরা পড়ো নাই। সো এই কারণে তোমরা, এটা কিন্তু 10ম চ্যাপ্টার, উদ্ভিদ বিজ্ঞানের 10ম চ্যাপ্টার থেকে দেওয়া, উদ্ভিদ প্রজনন। আচ্ছা, আমি এটা নিয়ে কথা না বলি, এখন শুধু অ্যাপোস্পোরি, এর এক্সাম্পল হায়ারেসিয়াম, এভাবে বলতে পারো হায়ারেসিয়াম, ঠিক আছে। অ্যাপোস্পোরি এর এক্সাম্পল হায়ারেসিয়াম। আরেকটা আছে অ্যাপোগ্যামি, শুধু আমি এক্সাম্পলটা লিখে দিই, ডেফিনেশন বুঝতে চাইলে আমার ভিডিওটা দেখো। অ্যাপোগ্যামি শুরুতে এ আছে, শেষে ম আছে, অ্যাপোগ্যামির শেষে ম, শুরুতে এ, তাহলে এর এক্সাম্পল হলো অ্যালিয়াম, ALLIUM, যার শেষে ম, শুরুতে এ। সো অ্যাপোগ্যামির এক্সাম্পল অ্যালিয়াম, আর অ্যাপোস্পোরি হায়ারেসিয়াম, ঠিক আছে। আচ্ছা, দ্বিনিষেক প্রক্রিয়া কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? আচ্ছা, দ্বিনিষেক এটা সবচেয়ে উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য, আর সবচেয়ে উন্নত উদ্ভিদের কে বলা হয় আবৃতবীজী। আবৃত মানে তার বীজটা আবৃত থাকে, ঢাকা থাকে, অর্থাৎ বীজটা বাইরে থেকে দেখা যায় না, তার মানে সে লুকানো থাকে, গুপ্ত থাকে। সেই গুপ্ত বীজিটাকেই আমরা বলি ভাইয়া আবৃত বীজি, এবং এর ইংলিশ নাম হচ্ছে অ্যানজিওস্পার্ম। তো এই অ্যানজিওস্পার্ম বা আবৃতবীজি এখানেই দেখা যায় হচ্ছে দ্বিনিষেক। নগ্নবীজির মধ্যে কেবল ইফেড্রাতে দ্বিনিষেক দেখা যায়। তাহলে একমাত্র নগ্নবীজি যার নাম ইফেড্রা, সেখানে দ্বিনিষেক ঘটে। নগ্নবীজির মধ্যে দ্বিনিষেক ঘটে না, কেবল কোথায় দ্বিনিষেক ঘটে? ইফেড্রাতে। জেনে রাখা ভালো, ইফেড্রা থেকে ইফেড্রিন নামক শ্বাসকষ্টের ওষুধ পাওয়া যায়। আর টেরিডোফাইট, ব্রায়োফাইট এগুলোতে দেখা যায় না। তাহলে দ্বিনিষেক দেখা যায় গুপ্তবীজি বা আবৃতবীজি বা অ্যানজিওস্পার্ম। নগ্নবীজিকে ইংলিশে বলে জিমনোস্পার্ম। এবং নগ্নবীজির তে দেখা যায় না, কিন্তু একটাতে যায়, এক্সেপশন ইফেড্রাতে। এখন দ্বিনিষেক জিনিসটা কি? নাম শুনি বোঝা যাচ্ছে দুইবার নিষেক হবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এইটা একটা ভ্রূণথলি, যার মধ্যে একটা নায়িকা থাকে, ডিম্বাণু, দুই পাশে দুইটা সাইড নায়িকা থাকে, আর এই তিনটা মাইয়ার বিপরীতে তিনটা পোলা থাকে, আর মাঝখানে থাকে দুই পক্ষের গার্ডিয়ান, সেকেন্ডারি নিউক্লিয়াস। তো ঘটনা কি হয়, যখন পরাগ নালিকার মধ্য দিয়ে তোমরা দেখবা পরাগ নালিকায় দুইটা শুক্রাণু তৈরি হয়, বুঝছো? তো যেহেতু দুইটা শুক্রাণু আল্লাহ তাআলা দিয়েছে আবৃতবীজী উদ্ভিদে, তো দৌড় মারে তারা, কে আগে নায়িকাকে পাবে। তো যে শুক্রাণু সবার আগে আসে সেই নায়িকাকে পায়। এই যে একবার নিষেক হলো, এটাকে বলে সিনোগ্যামি। তো এখন বাকিটা তো আর আঙ্গুল চুষবে না, সেও তখন ঢুকবে। তো সে গিয়ে যখন দেখে আল্লাহ ডিম্বাণু, নায়িকা তো আগেই বুক, সে কি একটা আস্তাগফিরুল্লাহ ঘটনা ঘটায়, এই গার্ডিয়ানদের সাথে মিলিত হয়। তিনজন মিলিত হলো, তাই এটাকে বলে ত্রিমিলন। এই যে প্রথমে সিনোগ্যামি হলো, তারপরে ত্রিমিলন হলো, এই দুইবার কাহিনী হলো, এটা কি বলে ভাইয়া? দ্বিনিষেক। তাহলে দ্বিনিষেক মানে হচ্ছে এখানে দুইটা ঘটনা, একটা হলো ভাইয়া সিনোগ্যামি, আর একটা হচ্ছে ভাইয়া ত্রিমিলন। এগুলো হচ্ছে তোমাদের শর্টের বাইরের পড়া, হ্যাঁ, বাইরের চ্যাপ্টার থেকে দিছিল। তাহলে সিনোগ্যামিতে কার কার বিয়ে হয়? শুক্রাণু, যাকে আমরা বলি পুংগ্যামিট, তার সাথে ডিম্বাণুর বিয়ে হয়, এবং এই মিলনের ফলে তৈরি হয় জাইগোট, এবং জাইগোট থেকেই পরবর্তীতে ভ্রূণ সৃষ্টি হয়। আর ত্রিমিলন হয় কার কার মধ্যে ভাইয়া? এই যে গার্ডিয়ানটাকে বলে সেকেন্ডারি নিউক্লিয়াস, সেই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে পুংগ্যামিট, তাহলে পুংগ্যামিটের সাথে কার মিলন হয়? সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলন হয়। এই সেকেন্ডারি নিউক্লিয়াসে দুইটা এন আছে, তাহলে এখানে 2n আর এখানে একটা n মিলে ট্রিপ্লয়েড একটা শস্য তৈরি হয়। তাহলে আবৃতবীজী উদ্ভিদের যে শস্য ট্রিপ্লয়েড, সেটা মূলত এই ত্রিমিলনের কারণেই তৈরি হয়। এগুলো 9-10-এ পড়ছো, ঠিক আছে? আচ্ছা, আমাদের আর 4টা প্রশ্ন। পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত। আচ্ছা, এইটা কিন্তু পরীক্ষার জন্য
ভয়াবহ ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। তুমি একটা জিনিস মনে রাখবা, মেন্ডেলের অনুপাতগুলো একসাথে এভাবে মনে রাখবা। মেন্ডেলের তো দুইটা সূত্র, রাইট? একটা হচ্ছে প্রথম সূত্র আর একটা হচ্ছে দ্বিতীয় সূত্র। তো সবগুলোর ফিনোটাইপিক অনুপাত, ফিনো জিরো না কিন্তু। তো প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1, 3:1। তাহলে মোট কয়জন? 4 জন। আর দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9, 3, 3, 1, যোগফল কত? 16। তাহলে তুমি মাথায় গেঁথে রাখবা যে প্রথম সূত্রের যে ব্যতিক্রমগুলো আছে সেই ব্যতিক্রমগুলোতেও যোগফল হবে 4। যেমন প্রথম সূত্রের ব্যতিক্রম কি আছে? ব্যতিক্রম আছে দুইটা প্রকটতা, একটা সমপ্রকটতা, একটা অসম্পূর্ণ প্রকটতা, আর একটা লিথাল জিন। তো এদের ব্যতিক্রমে যে অনুপাতটা হবে, ব্যতিক্রম মানে কি 3:1 হবে না, তাহলে এদের বেলায় সবগুলোই হবে 1:1, সবগুলোই হবে 1:1। কিন্তু লিথাল মানে মরে যাওয়া, এখানে যেহেতু একটা মরে যাবে, সামনের ওয়ানটা বাদ, এখানে হবে 2:1। তার মানে প্রথম সূত্রের যোগফল কখনো 4-এর বেশি হবে না, এর মরছে, তাই এখানে আরো 3টা হয়ে গেছে। বুঝছো ভাইয়া? আর দ্বিতীয় সূত্রের বেলায় এক্সেপশনগুলো কি? দ্বিতীয় সূত্রের বেলায় এক্সেপশন হলো একটা পরিপূরক জিন আর হচ্ছে এপিস্টাসিস। অ্যান্ড এই এপিস্টাসিস আবার একটা হচ্ছে প্রকট এপিস্টাসিস আর একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। তো এদের অনুপাতগুলো যাই হোক না কেন, যোগফল হবে 16। এর মধ্যে পরিপূরক জিন এটা হচ্ছে ভাইয়া 9:7, এটা হচ্ছে 13:3, দেখো যোগফল 16, এটাও 9:7। তাহলে মনে রাখবা যার নামে প্রকট আছে, প্রকট মানে অনেক বেশি, এখানেই অনেক বেশি, 13 থাকবে, বাকি দুইটাতে 9:7। একটা জিনিস তোমার প্রবলেম হইতে পারে, এখানে সবগুলোর নামে কি আছে? প্রকটতা। তো পরিপূরক জিনকে বলে সহপ্রকটতা। যদি তুমি কনফিউজড হও, মাথায় রাখবা সহ বানানে হ আছে, আর হটা দেখতে 2-এর মতো, তাহলে এটা 2 মানে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এখানে কিন্তু সম আর অসম্পূর্ণ, আর ওইটা হচ্ছে সহপ্রকটতা। এই অনুপাতগুলো খেয়াল করবা, সাথে আমি রিকোয়েস্ট করব উদাহরণগুলো দেখবা, কোনটার উদাহরণ কি। কোন ধরনের উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম? একটা জিনিস মনে রাখবা, C4 ইজ গ্রেটার দ্যান C3। যখনই এই দুইটার কোনো বৈশিষ্ট্যের কথা বলবে, ভালোটা মানেই C4, এক কথায় শেষ। তাহলে উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে পারে, কোনো উদ্ভিদ যদি উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে পারে, তাহলে অবশ্যই এটা ভালো জিনিস, আর ভালো জিনিস মানেই এটা C4 হচ্ছে ভালো। এই ব্যাপারটাই মাথায় রাখবা। মাসকুলার ডিস্ট্রফি রোগের লক্ষণ, মাথায় যদি একটুও ঘিলু থাকে, বলেই তো দিছে মাসকুলার মানে মাসল মানে পেশি। তো যেখানেই পেশি, দেখো এই 4টা অপশনের একটাতেই পেশি। টিচার চালাক হলে 4টাতেই পেশি রাখতো, পেশি নিয়েই কাহিনী দিত। সো ডিস্ট্রফি মানে ডিস্ট্রয় হয়ে যাবে, পেশি দুর্বল হয়ে যাবে। তো এইটা হলো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এবং আমরা কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের একটা ছন্দ দিছিলাম, বাহিরে ডায়াবেটিস মামা ফজরে হাঁটে, নিশ্চয়ই তোমাদের সেই ছন্দটা মনে আছে। তাহলে দেখো মাসকুলার ডিস্ট্রফির সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এখন আমার কিন্তু এই ডিসঅর্ডারগুলোর এক্সাম্পল লিখে দেওয়ার কথা, কিন্তু আমি দিলাম না কেন? কারণ অলরেডি আমি সেগুলো দিয়েছি। তো যদি আমি এই 21-22 আগে সলিউশন করতাম, তাহলে এখন আমি ডিসঅর্ডারগুলো দিতাম, ওইখানে গিয়ে আবার দিতাম না। ব্যাপারটা হচ্ছে এইটাই। ওকে, সর্বশেষ, পেশি সংকোচনের জন্য কোন আয়নটা অত্যাবশ্যকীয়? এটা একদম মুখস্থ করে ফেলো, ক্যালসিয়াম আয়ন পেশি সংকোচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর পটাশিয়াম নিয়ে আমরা 3টা কথা লিখে দিছিলাম, মেবি 24-25 বা কোথাও, আর কিছু লাগবে না এখান থেকে। সো থ্যাংক ইউ বাংলাদেশ, তোমরা ভালো থেকো। আর একটা ক্লাস আছে 20-21 সেশনের, এবং ইনশাআল্লাহ 20-21 সেশন শেষ হয়ে তোমাদের এবার গুচ্ছের দায়িত্ব নিচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি। সো ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক আমার কাছে নাই, তোমরা আমাকে একটু কাইন্ডলি জানিও ইসলামিক ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক কোনটা ভালো, তাহলে সেই কোশ্চেন ব্যাংকগুলো নিয়ে আমি সেইটার প্রশ্ন এই স্টাইলে সলিউশন করার ট্রাই করব। যেহেতু ওরাই প্রশ্ন করবে, তাহলে বিগত বছরে ওরা কীরকম প্রশ্ন করেছে সেটার একটা ধারণা আসলে পাওয়া উচিত, কি বলো তোমরা? সো
তোমরা এটা আমাকে একটু হেল্প করো। আশা করি, আমি দোয়া করি তোমাদের প্রিপারেশন ভালো হোক, যে যেখানেই নাও আমার জন্য দোয়া করো। অলরেডি 52 মিনিট হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।